ঢাকার এক অভিজাত এলাকা গুলশান। বাইরে থেকে দেখলে অরণ্য চারতলা বাংলোটি কোনো রাজপ্রাসাদের চেয়ে কম মনে হতো না। গিটে ঝকঝকে সব গাড়ি দাঁড়িয়ে থাকত এবং রাত হতেই বাড়িটি রংবেরঙের আলোতে ঝলমলিয়ে উঠত। কিন্তু এই চাকচিক্যের পেছনে এই বাড়ির সবচেয়ে অন্ধকার ও স্যাঁতস্যাঁতে কোণ স্টোর রুমে ৬৫ বছর বয়সী মরিয়ম বেগমের জীবন ধুঁকছিল। মরিয়ম বেগম, যিনি তার স্বামী মারা যাওয়ার পর মানুষের নানা কথা সহ্য করে সেলাই কাজ করে এবং নিজের পেট কেটে অরণ্যকে ইঞ্জিনিয়ার বানিয়েছিলেন, যখন অরণ্য চাকরি হল এবং সে রূপাকে বিয়ে করল, তখন মরিয়ম বেগমের মনে হয়েছিল যে তার সংগ্রামের অবসান ঘটেছে। তিনি নিজের পৈতৃক গয়না বিক্রি করে অরণ্যকে এই বাংলোর ডাউন পেমেন্ট দিয়েছিলেন এবং বাড়িটি তার নামেই করে দিয়েছিলেন। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। রূপা ছিল একজন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং স্ট্যাটাসের কাঙাল নারী। তার কাছে মরিয়ম বেগমের সাধারণ পোশাক, তার প্রার্থনা এবং তার কাশি নিজের হাই ক্লাস লাইফস্টাইলে একটি দাগের মতো মনে হতো। বিয়ের শুরুর কয়েক মাস সব ঠিকঠাক ছিল, কিন্তু ধীরে ধীরে রূপা নিজের আসল রূপ দেখাতে শুরু করল। রূপা একদিন আদেশ দিল, অরণ্য, তোমার মায়ের কাশির আওয়াজে আমার মেহমানদের সমস্যা হয়, ওনাকে বলো যেন উনি পেছনের সার্ভেন্ট কোয়ার্টারে চলে যান। অরণ্য, যে এখন পুরোপুরি তার স্ত্রীর প্রভাবে ছিল, সে তার মায়ের কাছে গেল এবং ভালোবাসার অভিনয় করে বলল, মা, তোমার সিঁড়ি বাইতে কষ্ট হয় না? তুমি নিচের ঘরে চলে আসো। সেই ঘরটি ঘর ছিল না, বরং সেটি ছিল একটি আবর্জনার গুদাম। সেখানে না ছিল ফ্যান, না ছিল ভালো কোনো বিছানা। মরিয়ম বেগম চুপচাপ সেখানে চলে গেলেন। তিনি ভাবলেন ছেলে খুশি থাকলে তিনিও খুশি। কিন্তু এটি তো ছিল মাত্র শুরু। ধীরে ধীরে মরিয়ম বেগমের খাবার ডাইনিং টেবিল থেকে সরে গিয়ে তার ঘরের মেঝেতে চলে এলো। তাকে রাতের বেঁচে যাওয়া ঠান্ডা রুটি এবং জলযুক্ত ডাল দেওয়া হতে লাগল। তিনি যদি কখনো চা চাইতেন, তবে রূপা চিৎকার করে উঠত, বিনা পয়সার রুটি খাওয়ার পর এখন ভিআইপি সার্ভিসও চাই? মহারানীর মতো হুকুম চালাবেন না, গিয়ে নিজে বানিয়ে নিন। পরের দিন শুক্রবার সকাল ৬টা, রান্নাঘরের ঠান্ডা মেঝে। সেদিন অরণ্যর চারতলা বাংলোতে একটি অন্যরকম ব্যস্ততা ছিল। অরণ্য তার মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভাইস প্রেসিডেন্টের পদোন্নতি পেয়েছিল। এটি কেবল একটি পদোন্নতি ছিল না, বরং রূপার জন্য হাই সোসাইটিতে নিজের প্রতিপত্তি দেখানোর একটি বড় সুযোগ ছিল। এই খুশিতে রূপা শহরের সমস্ত ধনী বন্ধু, অরণ্যর বস এবং নিজের কিটি পার্টির এলিট বান্ধবীদের জন্য এক অত্যন্ত জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন করেছিল। দেখানোর জন্য ইটালিয়ান এবং কন্টিনেন্টাল কেটারিং বাইরে থেকে বুক করা হয়েছিল। কিন্তু বাড়ির ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতা, বাসনপত্র এবং কেটারিং আসার আগে সবজি কাটার পাহাড়সম কাজের বোঝা ৬৫ বছর বয়সী মরিয়ম বেগমের দুর্বল ও বাতের ব্যথায় আক্রান্ত কাঁধের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। সকাল ৬টা বাজছিল। ডিসেম্বরের হাড় কাঁপানো ঠান্ডায় কিচেনের মার্বেল মেঝে বরফের মতো ঠান্ডা ছিল। মরিয়াম বেগম সেই ঠান্ডা মেঝেতে কোনো মাদুর ছাড়াই বসেছিলেন। তার সামনে পেঁয়াজ আর রসুনের একটি বড় স্তূপ রাখা ছিল। ঠান্ডায় এবং একটানা কাজ করার কারণে তার হাতের আঙুলগুলো অবশ হয়ে গিয়েছিল। তখনই ছুরিটি পিছলে তার বাম হাতের বুড়ো আঙুলে লেগে গেল। একটি গভীর ক্ষত তৈরি হল এবং তাজা লাল রক্ত ঝরতে শুরু করল। পেঁয়াজের ঝাল রস যখন সেই ক্ষতস্থানে লাগল, তখন মরিয়ম বেগমের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেল। তিনি যন্ত্রণায় আর্তনাদ করছিলেন, কিন্তু কাজ থামাননি। তিনি জানতেন, যদি কাজ থেমে যায় তবে রূপার রাহুগ্রাস তার ওপর নেমে আসবে। ঠিক সকাল ৮টায় রান্নাঘরে দামি পারফিউমের তীব্র সুবাস ছড়িয়ে পড়ল। রূপা নিজের ডিজাইনার সিল্ক নাইট গাউন পরে পায়ে পশমি চটি গলিয়ে রান্নাঘরে প্রবেশ করল। তার মুখে এক অদ্ভুত ঘৃণা ছিল, যেন সে কোনো মানুষকে নয় বরং কোনো পোকা দেখছে। সে কোমরে হাত রেখে ঘৃণা ভরা দৃষ্টিতে মরিয়ম বেগমকে দেখতে লাগল। রূপা কঠোর ও তীক্ষ্ণ গলায় বলল, বুড়ি, এ পেঁয়াজগুলো এখনও ছোলা হয়নি? তোর হাত চলে নাকি জং ধরে গেছে? রাতে ১০০ জন মেহমান আসছে, কোনো লঙ্গরখানা বসছে না যে এত ধীরে ধীরে কাজ হবে। মরিয়াম বেগম নিজের রক্তমাখা আঙুলটি শাড়ির আঁচলে লুকানোর চেষ্টা করলেন এবং ভীত চোখে তাকালেন। রূপা আঙুল নাচিয়ে সতর্ক করে দিল এবং বলল, কান খুলে শুনে রাখ, রাতে যখন আমার ভিআইপি মেহমানরা আসবে, তখন তুই তোর এই ময়লা ছেঁড়া পোশাকে আমার সামনে আসবি না। আমার বান্ধবীরা জিজ্ঞেস করে যে এই গেয় বুড়ি কে, তখন আমাকে লজ্জায় মুখ লুকাতে হয়। এটা বলতে আমার স্ট্যাটাস খারাপ হয় যে এটি আমার স্বামীর মা। গেয় বুড়ি শব্দটি মরিয়াম বেগমের বুকে তীরের মতো বিঁধল। তার ঝাপসা চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এবং বুলিরেখা পড়া গাল বেয়ে নিচে পড়তে লাগল। তিনি তার কম্পিত হাত দুটি জোর করলেন। মরিয়াম বেগম ধরা গলায় বললেন,
বৌমা, আমি তো কখনো তোমার মেহমানদের সামনে যাই না, আমি তো আমার কুঠুরিতেই পড়ে থাকি। শুধু আজ আমার হাঁটুতে খুব ব্যথা, ঠান্ডায় হাড় জমে গেছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না এবং হাতও কেটে গেছে। আমি কি একটু গিয়ে শুয়ে বিশ্রাম নিতে পারি? এটি শোনা মাত্রই রূপার যেন শয়তান ভর করল। বিশ্রামের নাম শুনতেই তার মেজাজ সপ্তমে চড়ে গেল। রূপা এগিয়ে এসে মরিয়াম বেগমের হাত থেকে পেঁয়াজ ভর্তি সেই ঝুড়িটি ছিনিয়ে নিল এবং পুরো শক্তি দিয়ে মাটিতে আছাড় মারল। সমস্ত পেঁয়াজ মেঝের এখানে ওখানে ছড়িয়ে পড়ল। মরিয়াম বেগম ভয়ে পেছনে সরে গেলেন। রূপা হুঙ্কার দিয়ে এক মালকিনের মতো বলল, বিশ্রাম? এই বাড়িতে থাকতে হলে কাজ করতে হবে। তুই কি ভেবেছিস সেটা কোনো ধর্মশালা, যেখানে তুই বসে বসে মুফতের রুটি চিববি? আজ আমার কাজের মেয়ে ছুটিতে আছে, এখন কান খুলে শুনে রাখ। রাতে পার্টিতে তুই মেহমানদের মাঝে ঘুরে ঘুরে স্টার্টার ও ড্রিঙ্কস পরিবেশন করবি। আর যদি কেউ ভুল করে জিজ্ঞেস করে ফেলে যে তুই কে, তবে মুখ দিয়ে যেন আওয়াজ না বেরোয়। বলে দিবি যে তুই গ্রাম থেকে আসা এক দূরের গরিব আত্মীয়, যে কাজে সাহায্য করতে এসেছিস। রূপা মরিয়ম বেগমের মুখের কাছে ঝুঁকে ফিসফিস করে শেষ হুমকি দিল, যদি আজ তুই কোনো ড্রামা করিস বা আমার স্ট্যাটাস খারাপ করিস, তবে কাল সকালের সূর্য দেখার আগে তোকে এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেব। রান্নাঘরের দরজার ঠিক বাইরে অরণ্য দাঁড়িয়েছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দামি সিল্কের টাই ঠিক করছিল। সে রূপার চিৎকার আর তার মায়ের মিনতি সবকিছু পরিষ্কার শুনেছিল। মরিয়ম বেগম আশান্বিত দৃষ্টিতে দরজার দিকে তাকালেন। তার মনে হল তার অরণ্য, যার জন্য তিনি সেলাই মেশিনে কত রাত জেগেছেন, সে ভেতরে আসবে এবং তার স্ত্রীকে বকবে। অরণ্য ভেতরে এলো। সে তার মায়ের চোখের দিকে তাকাল, তারপর নিজের ঘড়ি দেখল এবং অত্যন্ত নির্লজ্জের মতো এক দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, কাজটা করে দাও না। তুমি জানো আজ আমার জন্য কত বড় দিন, আমার ভিপির পার্টি, আর তুমি সকাল সকাল রূপাকে বিরক্ত করছো। আজকের দিনে ওর মুড খারাপ করো না। অরণ্য তার মায়ের রক্তমাখা হাত দেখেনি, সে তার কম্পিত শরীর দেখেনি। সে শুধু তার স্ত্রীর মেজাজ দেখল এবং নিজের লেদার ব্যাগ নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। রান্নাঘরে এখন এক ভয়াবহ নিস্তব্ধতা ছিল। মেঝেতে পেঁয়াজ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। মরিয়ম বেগম তার মাথা হাঁটুর মধ্যে গুজে ফুপিয়ে কাঁদতে লাগলেন। সেদিন তিনি শুধু চোখে জল ফেলেননি, তার আত্মা রক্তের অশ্রু ফেলছিল। তার মনে পড়ল সেই দিনের কথা, যখন অরণ্য 5 বছরের ছিল এবং অসুস্থ হয়ে পড়েছিল। তিনি নিজের রক্ত বিক্রি করে তার জন্য ওষুধ কিনেছিলেন। আর আজ সেই ছেলেই তার টাকায় বানানো এই আলিশান বাড়িতে নিজের জন্মদাত্রী মাকে এক বিনা বেতনের অচ্ছুত চাকরানি বানিয়ে ছেড়ে দিল। মরিয়ম বেগম তার কম্পিত হাতে মেঝে থেকে পেঁয়াজ কুড়াতে শুরু করলেন। এখন তিনি বুঝে গেছেন যে এই বাড়িতে তিনি কোনো মা নন, কেবল এক অসহায় মজুর। দুপুর 5:15 বাজছিল। বাংলোর বাইরে ব্যস্ততা বেড়ে গিয়েছিল। ক্যাটারিংয়ের লোকেরা তাঁবু লাগাচ্ছিল, চেয়ার সাজানো হচ্ছিল এবং ডিজে সাউন্ড চেক হচ্ছিল। কিন্তু এই চাকচিক্য থেকে দূরে রান্নাঘরের পেছনে তৈরি হওয়া সেই ছোট স্যাঁতস্যাঁতে সার্ভিস এরিয়াতে মরিয়ম বেগম নিথর হয়ে মেঝেতে পড়েছিলেন। সকাল 6টা থেকে একটানা 9 ঘণ্টা কাজ করার পর তার শরীরের হাড়গোড় যন্ত্রণায় চিৎকার করছিল। তার মেরুদণ্ড যেন পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। 100 জনের জন্য সবজি কাটা, রসুন ছোলা এবং ভারী বাসনপত্র সরানোর কারণে তার হাতের আঙুলগুলো ফুলে গিয়েছিল এবং কাটা বুড়ো আঙুলটি থেকে এখনও টনটনানি ব্যথা উঠছিল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল এবং বুকে এক অদ্ভুত টান অনুভব করছিলেন। তার মনে হচ্ছিল আজ বুঝি প্রাণ বেরিয়ে যাবে। তিনি দেওয়ালের সাহায্য নিয়ে নিজেকে একটু সোজা করলেন। তার শুকনো ঠোঁট এক ফোঁটা পানির জন্য তৃষ্ণার্ত ছিল, কিন্তু রান্নাঘর পর্যন্ত যাওয়ার মতো শক্তি তার পায়ে ছিল না। তার ঝাপসা হয়ে আসা মস্তিষ্কে একটি মুখ ভেসে উঠল, তার মেয়ে মায়া। একটি পুরনো প্রবাদ আছে যে যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন মায়ের নিজের গর্ভজাত মেয়ের কথা মনে পড়ে। মায়ার বিয়ে কাছেই উত্তরা এলাকার একটি ভালো ও সংস্কারী পরিবারে হয়েছিল। মায়ার শাশুড়ি রাবেয়া খাতুন ছিলেন একজন অত্যন্ত রুচিশীল, কঠোর নীতিবান এবং মমতাময়ী নারী। তিনি প্রায়ই বলতেন, লোকে দলে মেয়েরা পর হয়, আমি বলি মেয়েরা সেই ফুল যারা দুই পরিবারের সম্মানকে যুক্ত করে রাখে। মরিয়ম বেগম নিজের ঘাম এবং হলুদ মাখা আঁচলের কোনায় বাঁধা একটি গিট খুললেন। তাতে একটি পুরনো ঘষা মাজা কিপ্যাড মোবাইল ফোন রাখা ছিল। তার হাত এতটাই কাঁপছিল যে বোতাম চাপাটাও পাহাড় ভাঙার মতো মনে হচ্ছিল। চোখের জলের পর্দার কারণে তিনি স্ক্রিন পরিষ্কার দেখতে পাচ্ছিলেন না। দুবার ভুল নম্বর ডায়াল হওয়ার পর তৃতীয়বার অবশেষে মায়ার নম্বরটি লাগল। ফোনের ঘুঁটি বাজছিল। প্রতিটি রিংয়ের সাথে সাথে মরিয়ম বেগমের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। ফোনটা ধর মা, তোর মাকে বাঁচা, তিনি বিড়বিড় করে বললেন। মায়া নিজের ঘরে বসে কিছু বই পড়ছিল। ফোনে স্ক্রিনে মা লেখা ভেসে উঠল। সে খুশি মনে ফোন তুলল। মায়া হাসি মুখে বলল, হ্যালো মা, কেমন আছো? আজ তো ভাইয়ের পার্টি না?
তুমি তো খুব ব্যস্ত থাকবে। ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু এক ভারী বিচ্ছিন্ন নিঃশ্বাস এবং ফুপিয়ে কান্নার আওয়াজ এলো। মায়ার কপালে ভাঁজ পড়ল। সে বলল, মা, কি হয়েছে? তুমি কাঁদছ? মায়া যখনই বলল কাঁদছ, তখন মরিয়ম বেগমের ধৈর্যের সেই বাঁধ, যা তিনি মাসখানেক ধরে রেখেছিলেন, তা হঠাৎ ভেঙে গেল। তিনি ফুপিয়ে ফুপিয়ে শিশুদের মতো কাঁদতে লাগলেন। তার সেই চিৎকারে এত যন্ত্রণা ছিল যে তা ফোনের স্পিকার দিয়ে বেরিয়ে মায়ার আত্মা পর্যন্ত পৌঁছে গেল। মরিয়ম বেগম কাপা কাপা এবং ধরা গলায় বললেন, মায়া, আমার মা, আমাকে এখান থেকে নিয়ে যা মা, আমাকে বাঁচা, আমি এখানে মরে যাব। আজ আমার পায়ে জান নেই, তবুও তোর বৌমা আমাকে সকাল থেকে পশুর মতো কাজ করাচ্ছে। রাতে 100 জনের পার্টি, আর সেই রাক্ষসী আমাকে চাকরানি বানিয়ে মেহমানদের খাবার পরিবেশন করতে বলছে কেউ জিজ্ঞেস করলে যেন বলি গ্রামের এক গরিব আত্মীয়। আমার অরণ্য সেখানেই দাঁড়িয়েছিল মায়া, সে অন্ধ হয়ে গেছে, সে কিচ্ছু বলে না। আমাকে বাঁচা মা, আমার দম বন্ধ হয়ে আসছে। ফোনে নিজের মায়ের এমন কাকুতি মিনতি এবং ভেঙে পড়া গলা শুনে মায়ার হাত থেকে ফোনটি মেঝেতে পড়ে গেল। তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। যে মা তাকে রাজকন্যার মতো বড় করেছেন, যে মা বাবা ছাড়া তাকে দুনিয়ার সব সুখ দিয়েছেন, আজ তিনি নিজের ভাইয়ের বাড়িতেই চাকরানি হয়ে গেছেন, অথচ সে টেরও পায়নি। মায়া তৎক্ষণাৎ ফোনটি আবার তুলে নিল। মায়া পাগলের মতো কাঁদতে কাঁদতে বলল, মা, ও মা, তুমি শান্ত হও, তুমি কেঁদো না। হে ঈশ্বর, তুমি আমাকে আগে কেন বলনি যে ওই ডাইনি তোমার সাথে এমন ব্যবহার করে? আর ওই অরণ্য, আমি ওকে ছাড়ব না। মা, তুমি ওখানেই বসো, একটি কাঠিও তুলবে না এখন। আমি আসছি মা, আমি আসছি। মায়া ফোন কাটল এবং সেখানেই ধপাস করে বসে পড়ল। সে নিজের চুল ছিঁড়তে ছিঁড়তে পাগলের মতো চিৎকার করে কাঁদতে লাগল। তার বুক নিজের ভাইয়ের জন্য ঘৃণা আর মায়ের জন্য যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। মায়ার কান্নার আওয়াজ এত জোরে ছিল যে বাইরে ড্রয়িং রুমে বসে থাকা তার শাশুড়ি রাবেয়া খাতুন ঘাবড়ে গিয়ে ঘরে দৌড়ে এলেন। রাবেয়া খাতুন কোনো সাধারণ নারী ছিলেন না, তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। সিল্কের শাড়ি, কপালে বড় টিপ এবং চোখে এক আভিজাত্য যা দেখে বড় বড় মানুষ মাথা নিচু করে ফেলে। তার ভেতরে মমতাও ছিল, আবার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার আগুনও ছিল। তিনি যখন মায়াকে মেঝেতে লুটিয়ে থাকতে দেখলেন, তখন তিনি দৌড়ে তার কাছে গেলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। রাবেয়া খাতুন দুশ্চিন্তা নিয়ে বললেন, কি হয়েছে মায়া, তুই এভাবে কেন কাঁদছিস মা? কি হয়েছে? ফোনে বিআইন সাহেব ঠিক আছেন তো? কারো শরীর খারাপ নাকি? মায়া রাবেয়া খাতুনের কাঁধে মাথা রাখল এবং হিক্কা তুলে সব কথা খুলে বলল। সে জানালো যে কিভাবে তার হাই সোসাইটির বৌমা তার মাকে চাকরানি বনিয়ে 100 জনের সামনে অপমান করতে চলেছে, কিভাবে তার ভাই তার মাকে এক আবর্জনার ঘরে ফেলে রেখেছে এবং আজ তার মা কাঁদতে কাঁদতে মৃত্যুর ভিক্ষা চেয়েছে। মায়ার কথা শুনে রাবেয়া খাতুনের মুখ রাগে লাল হয়ে গেল, তার ভ্রু কুঁচকে গেল। তার সম্মান, একজন মা হওয়ার সম্মান মারাত্মকভাবে আহত হল। তিনি মায়ার কাঁধ ধরলেন এবং তাকে ঝটকা দিয়ে নিজের সামনে দাঁড় করালেন। তার চোখে এখন আর চিন্তা নেই, এক ভয়ঙ্কর আগুন জ্বলছে। রাবেয়া খাতুন কড়া ও গম্ভীর গলায় বললেন, মায়া, চোখের জল মোছ, এটি কান্নার সময় নয়। রাবেয়া খাতুন তার শাড়ির আঁচল কোমরে গুজে নিলেন, ঠিক একজন যোদ্ধার মতো। তিনি বললেন, আজ পর্যন্ত আমি তোকে নিজের মেয়ে মনে করে এই বাড়িতে রেখেছি না, তবে আজ একটি মেয়ের দায়িত্ব পালন করার সময় এসেছে। মেয়েরা শুধু বিয়ে দিয়ে বিদায় করা বা কোনায় বসে কান্নার জন্য নয়, মেয়েরা মা বাবার ঢাল হওয়ার জন্য হয়। মায়া তার শাশুড়ির এই রূপ দেখে অবাক হয়ে গেল। রাবেয়া খাতুন মায়ার হাত শক্ত করে ধরলেন এবং বললেন, উঠে দাঁড়াও, আলমারি থেকে গাড়ির চাবি বের করো এবং মুখ ধুয়ে নাও। আজ তুমি একা যাবে না, আজ আমিও তোমার সাথে ঢাকা যাব। তোজকেও নিজের চোখে দেখতে হবে যে সেটি কোন হাই সোসাইটি আর স্ট্যাটাস যেখানে একজন জন্মদাত্রী মাকে চাকরানির কাপড় পরানো হয়। তোর বৌমা তামাশা করার কথা ভেবেছে না? আজ সেই বাড়ির এবং তাদের সেই ফাঁপা আভিজাত্যের আসল তামাশা আমি করব। রাবেয়া খাতুনের কণ্ঠে সেই তেজ ছিল যা মায়ার ভেতরের সমস্ত ভয় আর অসহায়ত্ব দূর করে দিল। মায়া তার চোখের জল মুছল। আজ দুই মা, একজন মেয়ে হয়ে এবং একজন রক্ষক হয়ে সেই নরকের দরজা ভাঙার জন্য বেরিয়ে পড়লেন। সন্ধ্যা 7টা, এক্সপ্রেসওয়ে থেকে গুলশানের সেই আলিশান বাংলো। ডিসেম্বরের শীতের সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। মায়ার গাড়ি বাতাস চিরে দ্রুত সামনে এগিয়ে যাচ্ছিল।
গাড়ির ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। মায়ার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। তার মস্তিষ্কে শুধু তার মায়ের সেই কম্পিত গলা বাজছিল, আমাকে বাঁচা মা, আমি মরে যাব। পাশের সিটে রাবেয়া খাতুন একদম শান্ত বসেছিলেন, কিন্তু তার সেই নীরবতা ছিল ঝড়ের আগের স্তব্ধতা। তার চোখ রাস্তার দিকে স্থির ছিল এবং চোয়াল রাগে শক্ত হয়েছিল। প্রায় ৪৫ মিনিট পর গাড়ি গুলশানের সেই অভিজাত এলাকায় প্রবেশ করল। রাবেয়া খাতুন মায়ার কাঁধে হাত রাখলেন। গাড়ি গেটের সামনে থামাবি না, একটু দূরে পার্ক কর। আমরা এখনই ভেতরে যাব না, আগে আমি নিজের চোখে দেখতে চাই ওই বাড়িতে কি চলছে। মায়া গাড়িটি ২টি বাড়ি পরে পার্ক করল। দুজনে গাড়ি থেকে নেমে ধীর পায়ে অরণ্যর বাংলোর দিকে এগিয়ে গেল। বাংলোর দৃশ্যটি ছিল কোনো 5 স্টার হোটেলের পার্টির মতো। পুরো লন সোনালি ও নীল আলোতে ভেসে যাচ্ছিল। বাতাসে দামি পারফিউম, কাবাব আর মদের গন্ধ ভাসছিল। ব্যাকগ্রাউন্ডে খুব মৃদু ইংরেজি জ্যাজ মিউজিক বাজছিল। মেইন গেট খোলা ছিল এবং সিকিউরিটি গার্ড মেহমানদের গাড়ি পার্ক করাতে ব্যস্ত ছিল। রাবেয়া খাতুন এবং মায়া কারুর নজরে না এসে লনের পাশে লাগানো ঘন গাছের পেছনে গিয়ে দাঁড়ালেন। সেখান থেকে পুরো লন পরিষ্কার দেখা যাচ্ছিল। লনে শহরের বড় বড় ধনী ব্যক্তি, অরণ্যর কোম্পানির ডিরেক্টরস এবং রূপার হাই ক্লাস কিটি পার্টির বান্ধবীরা ছিল। ডিজাইনার শাড়ি, 3 পিস স্যুট আর হাতে ক্রিস্টালের গ্লাস। লনের ঠিক মাঝখানে রূপা দাঁড়িয়েছিল। সে লাখ টাকার ডিজাইনার লাল লেহেঙ্গা পরেছিল, গলায় হীরের ভারী হাড় চমকাচ্ছিল এবং ঠোঁটে ছিল কৃত্রিম হাসি। সে কোনো মহারানীর মতো প্রতিটি মেহমানের সাথে কথা বলছিল। একটু দূরে অরণ্য দাঁড়িয়েছিল। সে তার বসের সামনে এমনভাবে ঝুঁকে কথা বলছিল যেন কোনো গোলাম তার মনিবকে খুশি করতে ব্যস্ত। তার চোখে নিজের ভিপি পদের অহংকার পরিষ্কার ছিল। তখনই মায়ার নজর লনের সেই অন্ধকার কোণে পড়ল যেখান থেকে সার্ভেন্ট কোয়ার্টারের রাস্তা আসে। সেই দৃশ্য দেখে মায়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল যাতে চিৎকার বেরিয়ে না আসে। সেখানে তার ৬৫ বছরের বৃদ্ধ মা মরিয়ম বেগম দাঁড়িয়েছিলেন। যেখানে পুরো মজলিস হিরে জহরত আর ডিজাইনার পোশাকে ঝলমাল করছিল, সেখানে মরিয়ম বেগম একটি পুরনো ফিকে হয়ে যাওয়া শাড়ি পরেছিলেন। ডিসেম্বরের ঠান্ডা বাতাসে তার কাছে একটি শালও ছিল না। তার হাতে ছিল একটি ভারী স্টিলের বড় ট্রে, যা স্টার্টারে ভরা ছিল। মরিয়ম বেগমের হাঁটু কাঁপছিল। একটানা ১২ ঘণ্টা কাজ করার কারণে তার পিঠ ধনুকের মতো মেকে গিয়েছিল। তার মুখে এক গভীর লাচারি ছিল যা দেখলে পাথরের বুকও ফেটে যায়। তিনি লড়খড়াতে পায়ে মেহমানদের মাঝে ঘুরছিলেন এবং মেহমানরা তার দিকে না তাকিয়েই ট্রে থেকে খাবার নিচ্ছিল। মরিয়ম বেগম ট্রে নিয়ে রূপা ও তার ধনী বান্ধবীদের কাছে পৌঁছালেন। তখনই রূপার এক বান্ধবী তাকে ঘৃণা ভরা দৃষ্টিতে দেখল। বান্ধবী মুখ মেকিয়ে বলল, আরে রূপা ডার্লিং, এটা কি? নতুন কাজের মেয়ে রেখেছ নাকি? দেখতে তো খুব বুড়ি আর দুর্বল মনে হচ্ছে। একে দিয়ে কি কাজ হয় নাকি শুধু টাকা নেয়? মরিয়ম বেগম থমকে গেলেন। তিনি আশার চোখে বৌমার দিকে তাকালেন। ভাবলেন রূপা বলবে যে না, এটি আমার শাশুড়ি। কিন্তু রূপা যা বলল তা মানবতাকে লজ্জিত করল। রূপা উচ্চ ঈশ্বরে হেসে বলল যাতে সবাই শুনতে পায়, আরে না ডার্লিং, কোথায় কাজের মেয়ে? এটি তো অরণ্যের গ্রামের এক দূরের আত্মীয়। বেচারি খুব গরিব আর অসহায়, তাই আমার বাড়িতে চলে এসেছে। এখন মুফতের রুটি খায়, তাই ভাবলাম আজ পার্টিতে একটু কাজ করে দিলে ওর পেটের ঋণও শোধ হবে আর ওরও বড় পার্টিতে আসার সুযোগ হবে। এই শুনে ওখানে দাঁড়িয়ে থাকা ৪-৫ জন হো হো করে হেসে উঠল। দ্যাটস সো সুইট অফ ইউ রূপা, তুমি তো সোশ্যাল ওয়ার্ক করছো। সেই হাসির শব্দ মরিয়ম বেগমের কানে গলানো সীসার মতো বিঁধল। যে মা নিজের গয়না বিক্রি করে এই বাড়ির ইট গেঁথেছিলেন, আজ নিজের বাড়িতেই তিনি গরিব আত্মীয় আর ভিখারিনী হিসেবে পরিচিত হলেন। অপমান আর দুর্বলতায় মরিয়ম বেগমের পুরো শরীর কাঁপতে লাগল। তার হাত জবাব দিয়ে দিল। ট্রেটি একপাশে কাত হয়ে গেল এবং ট্রের একটি কাবাব আর চাটনি নিচে দামি কার্পেটের ওপর পড়ে গেল। মিউজিকের মধ্যে সেই আওয়াজ কেউ শুনতে না পেলেও রূপার তীক্ষ্ণ নজর কার্পেটে পড়ল। তার কৃত্রিম হাসি হঠাৎ ভয়ঙ্কর রাগে বদলে গেল। সে হাতের গ্লাসটি টেবিলের ওপর আছাড় মারল। রূপা দাঁত কিরমির করে ফিসফিসিয়ে বলল, অন্ধ নাকি বুড়ি? দেখতে পাস না এটি ১ লাখ টাকার কার্পেট, তোর অকাতের চেয়েও দামি। দেখ কিভাবে দাগ লাগিয়ে দিলি। মরিয়ম বেগম কাকুতি মিনতি করে বললেন, বৌমা, ভুল হয়ে গেছে, আমার হাত কেঁপে গিয়েছিল।
কিন্তু রূপার মাথায় তখন অহংকারের ভূত চেপেছে। রূপা নিচু কিন্তু খতরনাক গলায় বলল, ভুল, এই ভুলের মাসুল তুই নিজের জীবন দিয়েও দিতে পারবি না। নিচে ঝোঁক এখনই, এবং তোর ওই নোংরা আঁচল দিয়ে এই কার্পেট পরিষ্কার কর, একটি দাগও যেন না থাকে, নতুবা আজ রাতে তোকে লনে কুকুরের সাথে শোয়াবো। মরিয়ম বেগমের চোখ থেকে অশ্রু গড়িয়ে সেই কার্পেটে পড়ল। নিজের বয়স, অসুখ আর সম্মানের কথা ভুলে গিয়ে সেই অসহায় মা হাঁটুর ওপর ভর দিয়ে বসে পড়লেন। তিনি শাড়ির আঁচল তুলে কাঁপা কাঁপা হাতে কার্পেট পরিষ্কার করতে লাগলেন। অরণ্য পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু সে মুখ ঘুরিয়ে নিল এবং মদের গ্লাসে চুমুক দিল। ঝোপের আড়ালে দাঁড়িয়ে থাকা মায়ার আত্মা এই দৃশ্য দেখে টুকরো টুকরো হয়ে গেল। যে মা তাকে চোখের মণির মতো রাখতেন, তিনি আজ এক ডাইনির পায়ে পড়ে কার্পেট পরিষ্কার করছেন। মায়া আর এক সেকেন্ডও সহ্য করতে পারল না। সে আহত সিংহীর মতো লনের মাঝখানে দৌড়ে এলো। তার গলা দিয়ে এক বুক ফাটা চিৎকার বেরোলো, মা! সেই চিৎকারে পুরো লনের মিউজিক আর হাসি এক নিমেষে থেমে গেল। অনেক মেহমানের হাত থেকে গ্লাস পড়ে গেল। রূপা ও অরণ্য ঝটকা দিয়ে পেছনে ঘুরে দেখল মায়া দাঁড়িয়ে আছে হাঁপাতে হাঁপাতে, আর তার পেছনে রাবেয়া খাতুন, যার চোখে ছিল সেই আগুন যা আজ এই বাংলোর অহংকার ছাই করে দেবে। মায়ার সেই চিৎকারে পুরো মাহফিলে স্তব্ধতা নেমে এলো। গেটে মায়া দাঁড়িয়েছিল এবং তার ঠিক পেছনে রাবেয়া খাতুন। রাবেয়া খাতুনের ব্যক্তিত্ব এত প্রভাবশালী ছিল যে তাকে দেখেই পরিবেশ ভারী হয়ে গেল। মায়া দৌড়ে গিয়ে তার মাকে মাটি থেকে তুলল। মরিয়ম বেগম তার মেয়েকে জড়িয়ে ধরে শিশুর মতো ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। অরণ্য ঘাবড়ে গিয়ে বলল, মায়া, তুমি আর আম্মাজান, আপনারা না বলে? রূপা পরিস্থিতি সামলাতে নিজের কৃত্রিম হাসি নিয়ে বলল, আরে মায়া, তুই এসেছিস, দেখ তোর মা কাজে হাত মেলাচ্ছিল। আম্মাজান, আসুন, বসুন। রাবেয়া খাতুন ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তিনি সরাসরি রূপার সামনে গিয়ে দাঁড়ালেন এবং অত্যন্ত গম্ভীর ও ঠান্ডা গলায় বললেন, তুই ওনাকে কি বললি একটু আগে? মোফতের রুটি খাওয়া বুড়ি? রূপা আমতা আমতা করে বলল, ও তো আমি মজা করছিলাম আম্মাজান। রাবেয়া খাতুন গলা উঁচিয়ে বললেন, মজা? যে মা নিজের গয়না বিক্রি করে, নিজের রক্ত জল করে এই নামর্দ ছেলেকে দাঁড় করিয়েছে, সে এই বাড়িতে মোফতের রুটি খাচ্ছে? আর তুই যে কাল এই বাড়িতে এসেছিস, বাপের বাড়ি থেকে একটা টাকাও আনেনি, সে এই বাড়ির মহারানী হয়েছিস? অরণ্য মাঝখানে কথা বলতে গেলে রাবেয়া খাতুন তাকে এমন এক খতরনাক নজরে দেখলেন যে তার কথা বন্ধ হয়ে গেল। তামাশা? তামাশা তো তোমরা স্বামী স্ত্রী মিলে একটি মায়ের সাথে করছ। অরণ্য, তোর বুকে কি পাথর? যে মা তোকে আঁচলে লুকিয়ে দুনিয়ার রোদ থেকে বাঁচালো, আজ তুই সেই মাকে দুনিয়ার সামনে বেইজ্জত করছিস? লানত জানাই তোর এই ভাইস প্রেসিডেন্টের গদিতে। রূপা তখন বদতমেজি শুরু করল। দেখুন আম্মাজান, এটি আমার বাড়ি, আপনি আমার ননদের শাশুড়ি, তো সেই পর্যন্তই সীমিত থাকুন। আমার বাড়ির বিষয়ে নাক গলাবেন না। আমি কোনো জুলুম করিনি। বুড়ি মানুষ দুবেলা ভাত খায়, তো একটু কাজ করলে কি শরীরের মাংস কমে যাবে? আর যদি এতই দরদ লাগে, তবে নিয়ে যান ওনাকে আপনাদের বাড়িতে। এটি শোনা মাত্রই রাবেয়া খাতুন গর্জে উঠলেন, তোর বাড়ি? এই বাড়ি মরিয়ম বেগমের। রূপা হাসল, ভুল বুঝছেন, এই বাড়ি আমার স্বামীর নামে, আর আমি তার স্ত্রী। এই বুড়ি এখানে শুধু আমার দয়ায় আছে। রূপা আর এক শব্দ বলার আগেই রাবেয়া খাতুন তার গালে এক জোরালো চড় মারলেন। রূপা মেঝেতে গিয়ে পড়ল, তার হীরের হাড় ছিঁড়ে ছড়িয়ে পড়ল। পুরো মজলিসে পিন পতন নীরবতা। অরণ্য মূর্তির মতো দাঁড়িয়ে রইল। রূপা নিজের গাল চেপে ধরল, যা টমেটোর মতো লাল হয়ে গিয়েছিল। রাবেয়া খাতুন হুঙ্কার দিয়ে বললেন, এই চরটি সেই সমস্ত ছেলের জন্য যারা মা বাবাকে ভুলে যায়। তুই স্ট্যাটাসের কথা বলছিস? তোর স্ট্যাটাস তো ডাস্টবিনের চেয়েও নিচে। তুই একটি মায়ের থেকে তার সম্মান ছিনিয়েছিস। তিনি মেহমানদের দিকে তাকিয়ে বললেন, আপনারা অনেক বড় বড় শিক্ষিত মানুষ না? একটি বৃদ্ধ মানুষকে চাকরানির মতো কাজ করতে দেখছিলেন, কেউ একবারও জিজ্ঞেস করেননি যে উনি কে? ধিক্কার জানাই এমন আভিজাত্যকে। অরণ্য সামনে বেড়ে বলল, আমাজান, আপনি আমার স্ত্রীর ওপর হাত তুলেছেন, আমি পুলিশ ডাকব। মায়া এগিয়ে এসে বলল, ডাক পুলিশ, আমি নিজেই কল করছি। সিনিয়র সিটিজেন অ্যাক্টের আওতায় তোদের বিরুদ্ধে মামলা করব। কিভাবে তোরা আমার মাকে টর্চার করছিস আর ধোকা দিয়ে বাড়ি নিজের নামে নিয়েছিস তা পুলিশকে জানাবো। পুলিশের নাম শুনে অরণ্য ভয় পেয়ে গেল। রাবেয়া খাতুন মরিয়ম বেগলের হাত ধরলেন। বিআইন সাহেব, অনেক সহ্য করেছেন। যে ছেলের জন্য নিজের জীবন কুরবান করেছেন, সে আজ মারা গেছে। আপনি আজ থেকে আমার বাড়িতে থাকবেন। এক শাশুড়ি অন্য শাশুড়ির সাথে থাকবে। তিনি অরণ্য ও রূপার দিকে তাকিয়ে বললেন, কাল সকালের মধ্যে আমার উকিল কোর্টে আবেদন করবে।
মেইনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যাক্ট 2007-এর আওতায় যদি সন্তান মা বাবার যত্ন না নেয় তবে মা বাবা তাদের দেওয়া সম্পত্তি ফেরত নিতে পারে। অরণ্য, সন্তান হওয়ার দায়িত্ব তো তুই পালন করতে পারলি না, এখন রাস্তায় আসার জন্য তৈরি হ। এই বাড়ি আমি আবার মরিয়ম বেগমের নামে করিয়েই ছাড়ব এবং তোদের এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। অরণ্য রূপার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রূপা হাঁটু গেড়ে বসে মরিয়ম বেগমের পা ধরার চেষ্টা করল। মা মাফ করে দিন। কিন্তু মরিয়ম বেগম নিজের পা সরিয়ে নিলেন। তিনি শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, ভুলের ক্ষমা হয় বৌমা, গুনাহের নয়। অরণ্য, তুই আজ থেকে আমার কাছে মৃত। মরিয়ম বেগম মায়া আর রাবেয়া খাতুনের হাত ধরে সেই আলিশান বাংলোর দরজা দিয়ে বেরিয়ে গেলেন। পেছনে পড়ে রইল সেই পার্টি যা এখন শ্মশানে পরিণত হয়েছিল। পরবর্তী 6 মাসের মধ্যে কোর্ট সেই বাড়িটি আবার মরিয়ম বেগমের নামে ফিরিয়ে দিল। অরণ্য ও রূপাকে একটি ছোট ভাড়ার ফ্ল্যাটে চলে যেতে হল এবং সমাজে অরণ্যর এত বদনাম হল যে তার চাকরিও চলে গেল। মরিয়ম বেগম এখন মায়ার সাথে সসম্মানে বাস করছেন। শিক্ষা: বৃদ্ধরা বাড়ির আবর্জনা নয়, বরং সেই বাড়ির ভিত্তি। যে বাড়িতে মা বাবার সম্মান নেই সেই বাড়ি শ্মশানের সমান। মেয়েরা শুধু বিদায় হওয়ার জন্য নয়, বরং সময় আসলে মা বাবার ঢাল হওয়ার জন্যও জন্মায়। মায়া রাবেয়া খাতুনকে জড়িয়ে ধরে হিক্কা তুলে সব কথা খুলে বলল। সে জানালো যে কিভাবে তার হাই সোসাইটির বৌমা তার মাকে চাকরানি বানিয়ে 100 জনের সামনে অপমান করতে চলেছে, কিভাবে তার ভাই তার মাকে এক আবর্জনার ঘরে ফেলে রেখেছে এবং আজ তার মা কাঁদতে কাঁদতে মৃত্যুর ভিক্ষা চেয়েছে। মায়ার কথা শুনে রাবেয়া খাতুনের মুখ রাগে লাল হয়ে গেল, তার ভ্রু কুঁচকে গেল। তার সম্মান, একজন মা হওয়ার সম্মান মারাত্মকভাবে আহত হল। তিনি মায়ার কাঁধ ধরলেন এবং তাকে ঝটকা দিয়ে নিজের সামনে দাঁড় করালেন। তার চোখে এখন আর চিন্তা নেই, এক ভয়ঙ্কর আগুন জ্বলছে। রাবেয়া খাতুন কড়া ও গম্ভীর গলায় বললেন, মায়া, চোখের জল মোছ, এটি কান্নার সময় নয়। রাবেয়া খাতুন তার শাড়ির আঁচল কোমরে গুজে নিলেন, ঠিক একজন যোদ্ধার মতো। তিনি বললেন, আজ পর্যন্ত আমি তোকে নিজের মেয়ে মনে করে এই বাড়িতে রেখেছি না, তবে আজ একটি মেয়ের দায়িত্ব পালন করার সময় এসেছে। মেয়েরা শুধু বিয়ে দিয়ে বিদায় করা বা কোনায় বসে কান্নার জন্য নয়, মেয়েরা মা বাবার ঢাল হওয়ার জন্য হয়। মায়া তার শাশুড়ির এই রূপ দেখে অবাক হয়ে গেল। রাবেয়া খাতুন মায়ার হাত শক্ত করে ধরলেন এবং বললেন, উঠে দাঁড়াও, আলমারি থেকে গাড়ির চাবি বের করো এবং মুখ ধুয়ে নাও। আজ তুমি একা যাবে না, আজ আমিও তোমার সাথে ঢাকা যাব। তুজকেও নিজের চোখে দেখতে হবে যে সেটি কোন হাই সোসাইটি আর স্ট্যাটাস, যেখানে একজন জন্মদাত্রী মাকে চাকরানির কাপড় পরানো হয়। তোর বৌমা তামাশা করার কথা ভেবেছে না? আজ সেই বাড়ির এবং তাদের সেই ফাঁপা আভিজাত্যের আসল তামাশা আমি করব। রাবেয়া খাতুনের কণ্ঠে সেই তেজ ছিল যা মায়ার ভেতরের সমস্ত ভয় আর অসহায়ত্ব দূর করে দিল। মায়া তার চোখের জল মুছল। আজ 2 মা, একজন মেয়ে হয়ে এবং একজন রক্ষক হয়ে সেই নরকের দরজা ভাঙার জন্য বেরিয়ে পড়লেন। সন্ধ্যা 7টা, এক্সপ্রেসওয়ে থেকে গুলশানের সেই আলিশান বাংলো। ডিসেম্বরের শীতের সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। মায়ার গাড়ি বাতাস চিরে দ্রুত সামনে এগিয়ে যাচ্ছিল। গাড়ির ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। মায়ার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। তার মস্তিষ্কে শুধু তার মায়ের সেই কম্পিত গলা বাজছিল, আমাকে বাঁচা মা। পাশের সিটে রাবেয়া খাতুন একদম শান্ত বসেছিলেন, কিন্তু তার সেই নীরবতা ছিল ঝড়ের আগের স্তব্ধতা। তার চোখ রাস্তার দিকে স্থির ছিল এবং চোয়ালো রাগে শক্ত হয়েছিল। প্রায় ৪৫ মিনিট পর গাড়ি গুলশানের সেই অভিজাত এলাকায় প্রবেশ করল। রাবেয়া খাতুন মায়ার কাঁধ রাখলেন এবং বললেন, গাড়ি গেটের সামনে থামাবি না, একটু দূরে পার্ক কর, আমরা এখনই ভেতরে যাব না, আগে আমি নিজের চোখে দেখতে চাই ওই বাড়িতে কি চলছে। মায়া গাড়িটি 2টি বাড়ি পরে পার্ক করল। দুজনে গাড়ি থেকে নেমে ধীর পায়ে অরণ্যর বাংলোর দিকে এগিয়ে গেল। বাংলোর দৃশ্যটি ছিল কোনো 5 স্টার হোটেলের পার্টির মতো। পুরো লন সোনালি ও নীল আলোতে ভেসে যাচ্ছিল। বাতাসে দামি পারফিউম আর খাবারের সুবাস ভাসছিল। ব্যাকগ্রাউন্ডে খুব মৃদু ইংরেজি জ্যাজ মিউজিক বাজছিল। মেন গেট খোলা ছিল এবং সিকিউরিটি গার্ড মেহমানদের গাড়ি পার্ক করাতে ব্যস্ত ছিল। রাবেয়া খাতুন এবং মায়া কারুর নজরে না এসে লনের পাশে লাগানো ঘন গাছের পেছনে গিয়ে দাঁড়ালেন। সেখান থেকে পুরো লন পরিষ্কার দেখা যাচ্ছিল। লনে শহরের বড় বড় ধনী ব্যক্তি এবং রূপার কিটিপাটির বান্ধবীরা ছিল। ডিজাইনার শাড়ি, 3-পিস স্যুট আর হাতে ক্রিস্টালের গ্লাস। লনের ঠিক মাঝখানে রূপা দাঁড়িয়েছিল।
সে লাখ টাকার ডিজাইনার লাল লেহেঙ্গা পরেছিল, গলায় হীরের ভারী হাড় চমকাচ্ছিল এবং ঠোঁটে ছিল কৃত্রিম হাসি। সে কোনো মহারানীর মতো প্রতিটি মেহমানের সাথে কথা বলছিল। একটু দূরে অরণ্য দাঁড়িয়েছিল। সে তার বসের সামনে এমনভাবে ঝুঁকে কথা বলছিল যেন কোনো গোলাম তার মনিবকে খুশি করতে ব্যস্ত। তখনই মায়ার নজর লনের সেই অন্ধকার কোণে পড়ল যেখান থেকে সার্ভেন্ট কোয়ার্টারের রাস্তা আসে। সেই দৃশ্য দেখে মায়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল যাতে চিৎকার বেরিয়ে না আসে। সেখানে তার ৬৫ বছরের বৃদ্ধ মা মরিয়ম বেগম দাঁড়িয়েছিলেন। যেখানে পুরো মজলিস হিরে জহরত আর ডিজাইনার পোশাকে ঝলমল করছিল, সেখানে মরিয়ম বেগম একটি পুরনো ফিকে হয়ে যাওয়া সুতি শাড়ি পরেছিলেন। ডিসেম্বরের ঠান্ডা বাতাসে তার কাছে একটি শালও ছিল না। তার হাতে ছিল একটি ভারী স্টিলের ট্রে যা স্টার্টারে ভরা ছিল। মরিয়ম বেগমের হাঁটু কাঁপছিল। একটানা 12 ঘণ্টা কাজ করার কারণে তার পিঠ ধনুকের মতো বেঁকে গিয়েছিল। তার চোখে এক গভীর লাচারি ছিল যা দেখলে পাথরের বুকও ফেটে যায়। মরিয়ম বেগম ট্রে নিয়ে রূপা ও তার ধনী বান্ধবীদের কাছে পৌঁছালেন। তখনই রূপার এক বান্ধবী তাকে ঘৃণা ভরা দৃষ্টিতে দেখল। বান্ধবী মুখ বেঁকিয়ে বলল, আরে রূপা ডার্লিং, এটা কি নতুন কাজের মেয়ে রেখেছ নাকি? দেখতে তো খুব বুড়ি আর দুর্বল মনে হচ্ছে। মরিয়ম বেগম থমকে গেলেন। তার মনে হল রূপা হয়তো বলবে যে না, এটি আমার শাশুড়ি। কিন্তু রূপা যা বলল তা মানবতাকে লজ্জিত করল। রূপা উচ্চৈশ্বরে হেসে বলল যাতে সবাই শুনতে পায়, আরে না ডার্লিং, কোথায় কাজের মেয়ে? এটি তো অরণ্যের গ্রামের এক দূরের আত্মীয়। বেচারি খুব গরিব আর অসহায়, তাই আমার বাড়িতে চলে এসেছে। মুফতের রুটি খায়, তাই ভাবলাম আজ পার্টিতে একটু কাজ করে দিলে ওর পেটের ঋণও শোধাবে আর ওরও বড় পার্টিতে আসার সুযোগ হবে। এই শুনে ওখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন হো হো করে হেসে উঠল। দ্যাটস সো সুইট অফ ইউ রূপা, তুমি তো সোশ্যাল ওয়ার্ক করছো। সেই হাসির শব্দ মরিয়ম বেগমের কানে গলানো সীসার মতো বিঁধল। যে মা নিজের গয়না বিক্রি করে এই বাড়ির ইঁট গেঁথেছিলেন, আজ নিজের বাড়িতেই তিনি ভিখারিনী হিসেবে পরিচিত হলেন। অপমান আর দুর্বলতায় মরিয়ম বেগমের পুরো শরীর কাঁপতে লাগল। তার হাত জবাব দিয়ে দিল। ট্রেটি একপাশে কাত হয়ে গেল এবং ট্রের কিছু খাবার নিচে দামি কার্পেটের ওপর পড়ে গেল। মিউজিকের মধ্যে সেই আওয়াজ কেউ শুনতে না পেলেও রূপার তীক্ষ্ণ নজর কার্পেটে পড়ল। তার কৃত্রিম হাসি হঠাৎ ভয়ঙ্কর রাগে বদলে গেল। সে হাতের গ্লাসটি টেবিলের ওপর আছাড় মারল। রূপা দাঁত কিড়মিড় করে ফিসফিসিয়ে বলল, অন্ধ নাকি বুড়ি? দেখতে পাস না এটি 1,00,000 টাকার কার্পেট? তোর অকাতের চেয়েও দামি। মরিয়ম বেগম কাকুতি মিনতি করে বললেন, বৌমা, ভুল হয়ে গেছে, আমার হাত কেঁপে গিয়েছিল। কিন্তু রূপার মাথায় তখন অহংকারের ভূত চেপেছে। সে বলল, নিচে ঝক এখনই এবং তোর ওই নোংরা আঁচল দিয়ে এই কার্পেট পরিষ্কার কর। একটি দাগও যেন না থাকে, নতুবা আজ রাতে তোকে লনে কুকুরের সাথে শোয়াব। মরিয়ম বেগম নিজের বয়স আর সম্মানের কথা ভুলে গিয়ে সেই ঠান্ডা মেঝেতে হাঁটুর ওপর ভর দিয়ে বসে পড়লেন। তিনি শাড়ির আঁচল তুলে কার্পেট পরিষ্কার করতে লাগলেন। অরণ্য পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু সে মুখ ঘুরিয়ে নিল। ঝোপের আড়ালে দাঁড়িয়ে থাকা মায়ার আত্মা এই দৃশ্য দেখে টুকরো টুকরো হয়ে গেল। যে মা তাকে চোখে হারাতেন, তিনি আজ এক ডাইনির পায়ে পড়ে কার্পেট পরিষ্কার করছেন। মায়া আর 1 সেকেন্ডও সহ্য করতে পারল না। সে আহত সিংহীর মতো লনের মাঝখানে দৌড়ে এলো। তার গলা দিয়ে এক বুক ফাটা চিৎকার বেরোল, মা! সেই চিৎকারে পুরো মজলিসে স্তব্ধতা নেমে এলো। রূপা ও অরণ্য ঝটকা দিয়ে পেছনে ঘুরে দেখল মায়া দাঁড়িয়ে আছে। মায়া দৌড়ে গিয়ে তার মাকে মাটি থেকে তুলল। মরিয়ম বেগম তার মেয়েকে জড়িয়ে ধরে শিশুর মতো ফুপিয়ে কাঁদতে লাগলেন। অরণ্য ঘাবড়ে গিয়ে বলল, মায়া, তুমি? আর আমাজান আপনারা না বলে? রূপা পরিস্থিতি সামলাতে নিজের কৃত্রিম হাসি নিয়ে বলল, আরে মায়া, তুই এসেছিস, দেখ তোর মা কাজে হাত মেলাচ্ছিল। রাবেয়া খাতুন ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তিনি সরাসরি রূপার সামনে গিয়ে দাঁড়ালেন এবং অত্যন্ত গম্ভীর গলায় বললেন, তুই ওনাকে কি বললি একটু আগে? মুফতের রুটি খাওয়া বুড়ি? রূপা আমতা আমতা করে বলল, ও তো আমি মজা করছিলাম আম্মাজান। রাবেয়া খাতুন গলা উঁচিয়ে বললেন, মজা? যে মা নিজের গয়না বিক্রি করে এই নামর্দ ছেলেকে দাঁড় করিয়েছে, সেই বাড়িতে মুফতের রুটি খাচ্ছে? আর তুই? তুই যে কাল এই বাড়িতে এসেছিস, বাপের বাড়ি থেকে একটা টাকাও আনিনি, সেই বাড়ির মহারানী হয়েছিস?
অরণ্য মাঝখানে কথা বলতে গেলে রাবেয়া খাতুন তাকে এমন এক নজরে দেখলেন যে তার কথা বন্ধ হয়ে গেল। তামাশা তামাশা তো তোমরা স্বামী স্ত্রী মিলে একটি মায়ের সাথে করছো। অরণ্য, তোর বুকে কি পাথর? লানত জানাই তোর এই ভাইস প্রেসিডেন্টের গদিতে। রূপা বদতমিজি শুরু করল। দেখুন আম্মাজান, এটি আমার বাড়ি, আমার বাড়ির বিষয়ে নাক গলাবেন না। রাবেয়া খাতুন গর্জে উঠলেন, তোর বাড়ি? এই বাড়ি মরিয়ম বেগমের। রূপা হাসল, ভুল বুঝছেন, এই বাড়ি আমার স্বামীর নামে। রূপার এক শব্দ বলার আগেই রাবেয়া খাতুন তার গালে এক জোরালো চড় মারলেন। রূপা মেঝেতে গিয়ে পড়ল। রাবেয়া খাতুন বললেন, এই চড়টি সেই সমস্ত ছেলের জন্য যারা মা বাবাকে ভুলে যায়। তুই স্ট্যাটাসের কথা বলছিস? তোর স্ট্যাটাস তোর ডাস্টবিনের চেয়েও নিচে। অরণ্য পুলিশ ডাকার ভয় দেখালে মায়া বলল, ডাক পুলিশ, আমি সিনিয়র সিটিজেন অ্যাক্টের আওতায় তোদের বিরুদ্ধে মামলা করব। রাবেয়া খাতুন মরিয়াম বেগমের হাত ধরলেন এবং বললেন, আজ থেকে আপনি আমার বাড়িতে থাকবেন। এক শাশুড়ি অন্য শাশুড়ির সাথে থাকবে। আর অরণ্যকে বললেন, কাল আমার উকিল কোর্টে আবেদন করবে। যদি সন্তান মা বাবার যত্ন না নেয় তবে মা বাবা তাদের দেওয়া সম্পত্তি ফেরত নিতে পারে। এই বাড়ি আমি আবার মরিয়াম বেগমের নামে করিয়েই ছাড়ব। মরিয়াম বেগম শান্ত গলায় বললেন, ভুলের ক্ষমা হয় বৌমা, গুনাহের নয়। অরণ্য, তুই আজ থেকে আমার কাছে মৃত। মরিয়াম বেগম মায়া আর রাবেয়া খাতুনের হাত ধরে সেই বাংলো থেকে বেরিয়ে গেলেন। 6 মাসের মধ্যে কোর্ট সেই বাড়িটি আবার মরিয়াম বেগমের নামে ফিরিয়ে দিল। অরণ্য ও রূপাকে একটি ছোট ভাড়ার ফ্ল্যাটে চলে যেতে হল এবং সমাজে অরণ্যর এত বদনাম হল যে তার চাকরিও চলে গেল। মরিয়াম বেগম এখন মায়ার সাথে সসম্মানে বাস করছেন। মরিয়ম বেগম যখন যন্ত্রণায় আধমরা, তখন তিনি তার মেয়ে মায়াকে ফোন করলেন। মায়া তার শাশুড়ি রাবেয়া খাতুনকে সব জানালে রাবেয়া খাতুন গর্জে উঠলেন। তিনি বললেন, মেয়েরা শুধু কাঁদার জন্য নয়, মা বাবার ঢাল হওয়ার জন্য জন্মায়। তারা দুজন মিলে সেই রাতেই অরণ্যর পার্টিতে হাজির হলেন। সেখানে দেখা গেল মরিয়ম বেগমকে দিয়ে রূপা জবরদস্তি কার্পেট পরিষ্কার করাচ্ছে। রাবেয়া খাতুন সবার সামনে রূপাকে এক জোরালো চড় মেরে তার মুখোশ খুলে দিলেন। তিনি ঘোষণা করলেন, যে মা নিজের রক্ত জল করে বাড়ি বানিয়েছে সে কেন এখানে ভিখারির মতো থাকবে। আইনের সহায়তায় 6 মাসের মধ্যে বাড়িটি আবার মরিয়ম বেগমের নামে ফিরিয়ে আনা হল এবং অরণ্য রূপাকে সেই বাড়ি থেকে বের করে দেওয়া হল। এখন মরিয়ম বেগম তার মেয়ে ও বন্ধুর মতো শাশুড়ির সাথে সসম্মানে বাস করছেন। 6 মাসের মধ্যে কোর্ট সেই বাড়িটি আবার মরিয়ম বেগমের নামে ফিরিয়ে দিল। অরণ্যম রূপাকে একটি ছোট ভাড়ার ফ্ল্যাটে চলে যেতে হল এবং সমাজে অরণ্যর এত বদনাম হল যে তার চাকরিও চলে গেল। মরিয়ম বেগম এখন মায়ার সাথে সসম্মানে বাস করছেন।